একটু ওয়েট। Okay, you have the lecture sheet with you. Let's get to work. So notice kori. To keep a body moving in a circle, there must be a force on it directed towards the center. একটা বডিকে সার্কুলার মোশনে রাখার জন্য ওর উপর একটা ফোর্স লাগবে, সেই ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে? টুয়ার্ডস দ্য সেন্টার। এই ফোর্সের নামই হলো সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ওয়ার্ডটাকে একটু ব্রেকডাউন করি, সেন্ট্রিকে আলাদা করি, পেডালকে আলাদা করি। তাহলে সেন্ট্রিপিটাল মানে হলো সেন্টার সিকিং, ক্লিয়ার, মানে টুয়ার্ডস দ্য সেন্টার। আর সেকেন্ড আরেকটা জিনিস দেখো, centripetal force always acts perpendicular to the direction of motion. তুমি বলো wait a second, আগে আপনি ডিসাইড করেন, একবার বলেন towards the center, একবার বলেন perpendicular, তাহলে ডাইরেকশনটা এক্স্যাক্টলি কি হবে? both. Why can it not be both? Let me explain. এদিকে তাকাও, তুমি চাইলে এটা কপি করে নিতে পারো। সবাই ফোকাস করি। Let's say I have a sphere here, আর ও এদিকে যাচ্ছে। This is the direction of its velocity. Guys, do you know direction of velocity is always the same as direction of motion? এটা এস থেকে জানি আমরা সবাই। I repeat, direction of velocity is always the same as direction of motion. So for velocity এই ডাইরেকশনে। এখন ওই যে দুইটা পয়েন্ট ছিল না, স্টার পয়েন্টের সেকেন্ড পয়েন্টটা বলছিল যে সেন্ট্রিপিটাল ফোর্স সবসময় অ্যাক্ট করে পারপেন্ডিকুলার টু দা ডাইরেকশন অফ মোশন। সো ডাইরেকশন অফ মোশনের সাথে পারপেন্ডিকুলার মানে হলো ডাইরেকশন অফ ভেলোসিটির সাথেও পারপেন্ডিকুলার। সো লেটস সে আমি এই ডাইরেকশনে একটা ফোর্স এক্সার্ট করলাম, অলরাইট। এই ফোর্স এক্সার্ট করাতে টেল মি, যদি ও এই ভেলোসিটিটা না থাকতো, লেটস সে যদি ওর এই ভেলোসিটিটা না থাকতো, ও রেস্টে আছে, ওর উপরে এই ডাইরেকশনে একটা ফোর্স দিলাম, তখন ডাইরেক্টলি উপরে, নো ইস্যুস দেয়ার। বাট ওর তো অবশ্যই একটা velocity already আছে, on top of the যদি আমি একটা ফোর্স দেই, where do you think this will go? একটা কার্ভ পাথ, প্রজেক্টাইল মোশনের মতো একটা কার্ভ পাথ ফলো করবে। সো ও একটু এই ডাইরেকশনে গেল, এক্সকিউজ মি। এখন now it is over here. Can you all guess যখন এই পজিশনে থাকবে, এইবার আমার ডাইরেকশন অফ ভেলোসিটি কোন দিকে হবে? This is the direction of velocity. Okay, this is my direction of velocity. এই অবস্থায় যদি আমি আবার ওর উপরে একটা ফোর্স এক্সার্ট করি, but in this direction, as in perpendicular motion, this is the force. তখন কি ও এই সেম লাইনে যাবে নাকি আবার কার্ভ পাথ ফলো করবে একটা? ও আবার এই কার্ভ পাথ ফলো করবে। অ্যাকচুয়ালি সবাই দেখতেছো কি হচ্ছে এখন? লেট মি টেক দিস হোল থিং, এই পুরাটাকে ধরে আমি এদিকে নিয়ে আসলাম। ইউ জাস্ট ফোকাস অন দা red part, everyone. You just focus on the red path. এই যে carved red pathটা, is this also not, I repeat everyone, this carved path, is this also not part of a circle? Let's say আমি যদি এই জায়গা থেকে দেখি, আর ওকে যদি ধরে এই জায়গায় নিয়ে আসি, দেখো তো, actually I don't need this so big.
This is fine. So আমি যদি এই জায়গায় ধরি এই দুইটা ফোর্সই কোন দিকে পয়েন্ট করতেছে towards the center of the circle তার মানে কি হলো centripetal force center of the circle ও act করে also perpendicular to the direction of motion or perpendicular to the velocity. Is it clear? এই যে velocity আমি লিখলাম everyone, this velocity has a very specific name. এই যে কার্ভ পার্টটার সাথে এই কার্ভ পার্টটার সাথে সবসময় velocity কি মেক করতেছে একটা t দিয়ে ওয়ার্ডটা tangent. That's why this velocity is oftentimes referred to as the tangential velocity. Is it clear for everyone? বুঝে দিব? Next আসো, everyone notice করো. Centripetal force is a resultant force, which means that some other force must provide the necessary centripetal force. Some common examples of centripetal force are listed below. Common example পরে যাই, আগে centripetal force resultant force এটার মানেটা আগে বুঝে নেই, আর some other force must provide এই পার্টটা আগে বুঝে নেই। এদিকে দেখো সবাই, let's say I take this golf ball, everyone. Check this out. I take this golf ball. Golf ballটাকে আমি এই জায়গা থেকে রিলিজ করে দিলাম। One more time. Golf ballটাকে আমি এই জায়গা থেকে রিলিজ করে দিলাম। যদি আমি air resistance কে ইগনোর করি, there was only one force acting on this golf ball. What was it? Its weight. তাই না? যদি আমি air resistance কে ইগনোর করি, there was only one force acting on the golf ball and that was its weight. Would you all agree? Yes, sir. যদি একটাই ফোর্স থাকে which is its weight, তাহলে এই ওয়েটটাকে ব্যালেন্স করার মতো কোনো ফোর্স কি আছে ওর উপরে? নো। তাহলে ওয়েটটা এই সিনারিওতে, isn't this not an unbalanced force which is resultant force? তাহলে resultant force কি কোনো স্পেসিফিক টাইপ? No, any force can be a resultant force. 100% clear? Okay, we do the same thing. যারা অনলাইন করতেছো তোমরা হয়তো দেখতে পারবে না, বাট যারা এখানে করতেছো তোমরা শুনে একটু বোঝার চেষ্টা করো। আমি এই গলফ বলটাকে আমার টেবিলের উপরে রোল করে ছেড়ে দিলাম, আরেকবার রোল করে ছেড়ে দিলাম। Throughout the motion there was only one force acting on the golf ball in the horizontal direction. Vertical direction নিয়ে we are not concerned. Vertical direction of course weight থাকবে, reaction থাকবে, we are not concerned with the vertical direction, we are only concerned with the horizontal direction. আমি যখন ওকে রোল করে ছেড়ে দিলাম, throughout the motion ওর উপরে there was one force. What force was it? Friction. আর কোনো ফোর্স নাই। কারণ আমি হাত দিয়ে যে ধাক্কা দিলাম ওই ফোর্স কি অ্যাড হবে এর সাথে? Absolutely not. কেন অ্যাড হবে না? Because that was a contact force. Just contact এর সময় পর্যন্ত সেই ফোর্সটা অ্যাক্ট করবে। Is it clear কি হচ্ছে? ওকে, সো যখন ধাক্কা দিয়ে ছেড়ে দিলাম ও রোল করতেছে, ওর উপরে আর কোনো ফোর্স নাই, ওর উপরে একটাই ফোর্স, দ্যাট ইজ ফ্রিকশন। তাহলে এই সিনারিওতে ফ্রিকশন ইজ দ্য হোয়াট ফোর্স? রেজাল্টেন্ট ফোর্স। এবার বুঝতে পারছো? রেজাল্টেন্ট ফোর্স ক্যান বি অফ এনি টাইপ, মানে এনি ফোর্স ক্যান বি আ রেজাল্টেন্ট ফোর্স। ফাইন। সেম ওয়েতে সেন্ট্রিপিটাল ফোর্সও কোনো স্পেসিফিক টাইপ অফ ফোর্স না, যে কোনো ফোর্সই ক্যান অ্যাক্ট অ্যাজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। ক্লিয়ার? এখন কোন সিনারিওতে কোন ফোর্স অ্যাক্টস লাইক দ্য সেন্ট্রিপিটাল ফোর্স সেটা নিয়ে আমাদের এখনের ডিসকাশন। বুঝতে পারছি? ওকে, we'll look at two scenarios. We will look at two scenarios here, everyone. একটা একদম মাইক্রোস্কোপিক লেভেলে, একটা একদম ম্যাক্রোস্কোপিক, as in telescopic লেভেলে। So microscopic লেভেলে, let's say we consider a hydrogen atom. This is the simplest atom in the universe, right? একটা হাইড্রোজেন অ্যাটমের জন্য আমরা সবাই জানি যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কি করে? অরবিট করে, রাইট? একটা হাইড্রোজেন অ্যাটমে ইলেকট্রনটা অরবিটস দ্য নিউক্লিয়াস। তাহলে ক্যান আই সে দ্য ইলেকট্রন ইজ ইন এ সার্কুলার মোশন? বলতে পারি? অবশ্যই পারি। ইলেকট্রন অবশ্যই একটা সার্কুলার মোশনে আছে। সো ইলেকট্রন যদি আমার সার্কুলার মোশনে থাকে, সার্কুলার মোশনে যেই কাউকে থাকতে হলেই ওর উপর কি লাগবে? একটা সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে এই ইলেকট্রনের জন্য সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করবে? এভরিওয়ান, who is it that's going to provide the necessary centripetal force? Okay, একটা force, you have to identify the force. It is the electrostatic force
between the nucleus and the electron that provides the necessary centripetal force. Ever clear? Yes, sir. Okay. Earth and Sun example ta tomra nijerai poro. Everyone read the Earth and Sun example on your own. Quick. What's up? Yes, sir. Okay. তাহলে আর্থের জন্য বললো না তো what force? Exactly, it is the gravitational force between the earth and the sun that provides the necessary centripetal force. একদম crystal clear everyone? Okay, তাহলে let's take it up a notch. আর একটু উপরের লেভেলে যাই। কিন্তু উপরের লেভেলে যাওয়ার আগে I have some small questions for all of you. একটু আগের কনসেপ্টস গুলা রিভিউ করে নেই। একদম ও লেভেলের স্ট্যান্ডার্ডের কনসেপ্ট সেটা বাই দ্য ওয়ে, যেটা তোমার এখন এটু দেশে কাজে লাগবে। আমি একটা ব্লক নিলাম, ব্লকটার উপরে দুইটা ফোর্স এক্স আর ওয়াই, আর আমি তোমাকে একটা ইনফরমেশন দিলাম এভরিওয়ান, আমি তোমাকে একটা ইনফরমেশন দিলাম যে এই ব্লকটার উপরে resultant force is 2 the right. ব্লকটার উপরে কি বললাম? resultant force কোন ডাইরেকশনে স্যার? the right. Now my question to all of you is, between these two forces x and y, can you identify which one is the greater force? X is the. It's very important for you to identify this case. 100% clear? Yes, sir. Okay, good. Fine. Now, for centripetal force to act on the body does not necessarily have to be in a complete circle. Centripetal force act করার জন্য বডিটার একটা কমপ্লিট সার্কেলে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। মানে as in it's not mandatory for the body to be in a complete circle. Even if it's in a part of a circle, I repeat everyone, even if it is in a part of a circle হইলেও কি হবে? centripetal force লাগবে এই part of a circle as in কার্ভের ভিতর দিয়ে ট্রাভেল করার জন্য। ফাইন। হাইওয়েতে ট্রাভেল করলে একটু গ্রামের দিকে দেখবা যে রাস্তার মাঝখানে বিশাল বড় বড় গর্ত, তুমি যদি দাঁড়ায় থাকো নিচে মনে হবে যে মাটির নিচ থেকে গাড়ি বের হচ্ছে, রাইট? মাটির নিচ থেকে এভাবে উঠে আসতেছে, আসলে মাটির নিচ থেকে না, এই যে ডিচের ভিতর থেকে বের হয়ে আসতেছে। হ্যাভ ইউ এভার সিন দোজ? Okay, fine. Now, for centripetal force to act on the body does not necessarily have to be in a complete circle. Even if a body moves along an arc মানে হলো part of a circle, it would still require a centripetal force. Is it clear? Yes, sir. Okay. Sure. This is illustrated in the following examples. Yes, sir. Of course, weight change হবে না, weighter value change হবে না, weighter direction change হবে না, change হইলে শুধুমাত্র কে চেঞ্জ হবে? Reaction force চেঞ্জ হবে। বুঝি নাই? R এর ভ্যালু কেন চেঞ্জ হবে? Is that your question? আচ্ছা, fine, good question. বেশি বলে যাই নাই, দাঁড়াও দেখাচ্ছি। এদিকে দেখাও। Let's say আমি একটা লেভেল রোড নিলাম। Okay, I take a level road. এই লেভেল রোডে আমি একটা গাড়ি দিলাম। ওকে, সো ও যদি রেস্টেও থাকে অথবা একটা কনস্ট্যান্ট স্পিডে যদি ট্রাভেলও করে, ওর অ্যাক্সিলারেট করে ওর ডিসিলারেট করে, আমার হরিজন্টাল ফোর্সেস গুলো চেঞ্জ হবে, বাট ভার্টিক্যাল ফোর্সেস গুলো কি থাকবে? সেম। কি কি ফোর্স? এই জায়গা থেকে রিঅ্যাকশন, এদের ভ্যালু কি থাকবে? সেম। W equals to R, ঘুরায় বলি, yes, R equals to W, R এর ভ্যালু W সমান থাকবে। এতটুকু তো একদম ক্রিস্টাল ক্লিয়ার। ভার্টিক্যালি কোনো মোশন নাই, ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন নাই, এই জন্য ভার্টিক্যালি ফোর্সেস গুলো ব্যালেন্স। বাট যখনই একটা ডিচ অথবা ব্রিজে যাব,
বলছে যখন এরকম একটা পাথে আমি ট্রাভেল করতেছি, দিস ইজ দ্যাট কার, কারে দেখি জি ওয়াগন হয়ে গেল। হ্যাঁ, এরকম গর্ত থেকে জি ওয়াগনই বাইরে হতে পারবে, আর নিসান পেট্রোল। নাও এবার ওর উপরে ওয়েট, বাট গাইস ইজ দিস নট পার্ট অফ দিস সার্কেল? ও একটা সার্কেলের পাথে ট্রাভেল করতেছে। কোনো কিছু সার্কেলের পাথে ট্রাভেল করতে হলে, সার্কুলার মোশনে থাকতে হলে ওর কি লাগে? একটা সেন্টিপিটাল ফোর্স লাগে 0.1। সেন্টিপিটাল ফোর্স ইজ আ রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট ফোর্স মানে কি? ফোর্সেস অন ইট ক্যানট বি ব্যালেন্সড। এবার आंसर পাইছো? ফোর্সেস অন ইট ক্যানট বি ব্যালেন্সড, এই জন্য ওর উপর এবার কি অ্যাক্ট করবে? একটা রিঅ্যাকশন ফোর্স which has to be greater than the weight। তুমি বলবা wait a second, রিঅ্যাকশন ফোর্স কেন গ্রেটার হইলো? রিঅ্যাকশন ফোর্স স্মলার হইলে তো রেজাল্টেন্ট ফোর্স হয়। নো, লেট মি এক্সপ্লেইন। সেন্ট্রিপিটাল ফোর্স সব সময় কোন ডাইরেকশনে অ্যাক্ট করে? টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সেন্ট্রিপিটাল ফোর্স অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে যেই ফোর্সটাই টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল অ্যাক্ট করবে, দ্যাট হ্যাজ টু বি দ্য গ্রেটার ফোর্স। তাহলে রিঅ্যাকশন কোন দিকে অ্যাক্ট করতেছে? টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তার মানে রিঅ্যাকশন হ্যাজ টু বি দ্য গ্রেটার ফোর্স। এন্ড গেস হোয়াট? Centripetal force যেহেতু resultant, the FC which is the centripetal force is given by এই দুইটা resultant কি হবে? R minus W. Is it clear? Yes sir. কোথায় extra force? হ্যাঁ, এটা কারো প্রোভাইড করতে হবে না তো। সার্কেলে ট্রাভেল করার সময় গাড়িটা নিজেই একটা পুশ দিবে, গ্রেটার পুশ, which will increase the R. এবার বুঝছো? এবার guys ডিশ তো দেখলাম, সেম কনসেপ্ট applies to bridge as well। কিন্তু ব্রিজের জন্য guys there are some bridges যেগুলো আমার ফ্ল্যাট, there are some bridges which are arched। যদি একটা আর্চড ব্রিজ নিয়ে আমি কথা বলি, তো একটা আর্চড ব্রিজের জন্য আমার ওয়েট আর রিঅ্যাকশনের ভিতরে কোনটা গ্রেটার হতে হবে? কেন ওয়েট গ্রেটার হতে হবে? এক্স্যাক্টলি বিকজ চেক দিস আউট গাইস, যখন আর্চ ব্রিজ এরকম হবে, which one of the forces acts towards the center? Weight acts towards the center। তার মানে আমি যে একদম ক্লাসের শুরুতেই বলছিলাম আইজিসিএস এর কনসেপ্ট, বুঝতে পারতেছো? কোন আইজিসিএস এর কনসেপ্ট? এই আইজিসিএস এর কনসেপ্ট যে আমার ওয়েটটা অ্যাক্ট করবে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তার মানে ওয়েট হ্যাজ টু বি দ্য গ্রেটার ফোর্স। ওয়েট যদি গ্রেটার ফোর্স হয়, গ্রেটার দেন হোয়াট? গ্রেটার দেন রিঅ্যাকশন। এই তো অফ কোর্স, হ্যাঁ, জাস্ট একটা কার্ভ সারফেস থাকা লাগবে, দ্যাটস ইট। না, ওয়েট কেন সেন্টিপিটাল ফোর্স হলো? ওয়েট মাইনাস আর হলো সেন্টিপিটাল ফোর্স, বুঝছো? বিকজ রেজাল্টেন্ট তো সেন্টিপিটাল ফোর্স। কথা বলো না, নো ডিসকাশন অ্যামং ইয়োরসেলভস। কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো। লেয়ার গুলো শুনো। সেন্টিপিটাল ফোর্স একটা রেজাল্টেন্ট ফোর্স, এতটা ক্লিয়ার? রেজাল্টেন্ট ফোর্স আমরা কিভাবে বের করি? যদি দুই ডাইরেকশন থাকে, একটা মাইনাস আর একটা, তার মানে এখন ওর উপরে ফোর্সেস গুলো ব্যালেন্স থাকতে পারবে না। ওয়ান অফ দ্য ফোর্সেস মাস্ট ইনক্রিজ। এখন তুমি বলো ওয়েট আ সেকেন্ড, ওয়েট তো আমার ইনক্রিজ করতে পারে না। আই গেট ইট, ওয়েট ইনক্রিজ করতে পারে না, কিন্তু ওয়েটটা বেশি বাড়ানোর জন্য reaction can decrease, so the reaction decreases, so that now there is a resultant force towards the center of the circle। হ্যাঁ বলো। একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ওয়েট তো বাড়তে পারে না, ওই দুটো চাকার রিঅ্যাকশন কমে যাচ্ছে। অফ কোর্স, অফ কোর্স, অফ কোর্স, অ্যাবসলিউটলি। সবার ক্লিয়ার? জি স্যার বলেন। ট্যানজেনশিয়াল ভেলোসিটি কি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে? আরেকবার বলো, বুঝেন এই কোশ্চেন। স্যার এই যে ট্যানজেনশিয়াল ভেলোসিটি যেটা রাইট অ্যাঙ্গেল, সেটা কি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে? এই ভি এর ভ্যালুটা না, অফ কোর্স নট। আমি গাড়ির উপর ডিপেন্ড করতেছে। আমি যদি অ্যাক্সিলারেটরে চাপ দেই, এই ভি এর ভ্যালু বেড়ে যাবে। অ্যাক্সিলারেটর থেকে পা উঠাই দেই, ব্রেকে চাপ দেই, এই ভি এর ভ্যালু কমে যাবে। নো, এরকম কোনো কথা নেই যে ভি এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট। ক্লিয়ার? এখানে তো স্যার কার্ভের যখন উপরে দিয়ে ডাইরেকশনটা তো কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, স্যার এটা কি কোনো এফেক্ট করে না? গুড কোয়েশ্চেন। ডাইরেকশন অবশ্যই কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। এটা নিয়ে আজকে আমাদের ক্লাসের লাস্টে উইল সি অ্যান এক্সাম্পল, যেটা আমরা ও লেভেলে দেখে আসছি, বাট ও লেভেলে এটাকে আমরা ডিটেইলসে ডিসকাস করতে পারি নাই। আজকে 2 বছর পরে এডুতে এসে উইল ফিক্স দিস। ঠিক আছে? ও লেভেলের একদম প্রথম দিকের ক্লাসের একটা কনসেপ্ট ছিল, যেটা তখন
that was way beyond the scope of IGCSE syllabus. So I told you all to wait for 2 more years, right? So we'll address that today. Ekটু wait করো, direction changing এর কনসেপ্টে আসতেছি, আজকেই আসবো, একটু wait বলো। বিচের ক্ষেত্রে আচ্ছা হ্যাঁ বলো। নালে তো ও সার্কুলার মোশনে থাকতে পারবে না। সার্কুলার মোশন এভরিওয়ান গাইস, আমি আরেকবার বলতেছি শুনো, এভরিওয়ান লিসেন টু মি। ইওর কোশ্চেন ইজ আটটা বাড়লো কিভাবে? আর যদি না বাড়তো, আর যদি কনস্ট্যান্ট থেকে যেত, এজ ইন আগের ভ্যালু থেকে যেত ওয়েটের সমান, তাহলে ইট উড নট হ্যাভ বিন এবল টু মেক দিস রাইস, রাইট? এই কার্ভ পাথটা ট্রাভেল করার জন্যই আমার আর বাড়তে হবে, বিকজ কার্ভ পাথে থাকার জন্যই ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ডাইরেকশন চেঞ্জ হওয়ার জন্য আমার রেজাল্টেন্ট ফোর্স লাগবে। রেজাল্টেন্ট ফোর্স মানে কি? ফোর্সেস ক্যানট বি ব্যালেন্স, তাহলে একটা ফোর্সের বেড়ে যেতে হবে। দ্যাটস ওয়াই আর ইনক্রিজেস। এবার ক্লিয়ার? বলো। বুঝে নাই হ্যাঁ স্পিড এনাফ নাই, এই জন্য ইনফ্যাক্ট তোমার কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিব নেক্সট ক্লাসে ইউজিং দিস সিমুলেশন। তোমার যে মার্বেলের কথা বলছো ভেরি সিমিলার টু দিস। আমি যদি এই জায়গা থেকে রিলিজ করি, ইউ সি যে ইভেন এট দ্য টপ কোনো ম্যাগনেটিক কিছু নাই, ইভেন এট দ্য টপ ইট মেক্স এ ফুল টার্ন, ইভেন এট দ্য টপ ইট ডাজ নট ফল অফ। কিন্তু আমি যদি একদম উপর থেকে না দিয়ে এই জায়গা থেকে দেই, তখন ইউ সি থ্যাংক ইউ সো মাচ। আমি যদি এই জায়গা থেকে এদিকে তাকাও পেয়ে গেছি। আমি যদি এই জায়গা থেকে রিলিজ করি, ইট মেক্স দ্য ফুল টার্ন। কিন্তু আমি যদি সেম জিনিসটাই, ইউ ক্যান গেস গাইস, যদি আমি এই জায়গা থেকে ছাড়ি, ডু ইউ থিংক এই ফুল টার্নটা নিতে পারবে? অফ কোর্স নট, কারণ যে আবার পড়ে যাচ্ছে। তাহলে ডিফারেন্সটা কি এই হাইটের থেকে আর এই হাইটের? স্পিড ওভার হিয়ার। এবার আনসার পাইছো? বলো। ওয়েট আর রিঅ্যাকশন ইকুয়াল হবে, কারেক্ট। কার্ভে রেজাল্টেন্ট ফোর্স বেশি থাকে, আবার কি কার্ভে রেজাল্টেন্ট ফোর্স থাকে না, লাগে। হ্যাঁ তারপর বলো। রাইট। একটা কার্ভ টেস্ট তো ইজ মেড আপ অফ স্ট্রেট প্লেনস, সো তাহলে এটা তো তাহলে জিওমেট্রি হয়ে গেল, ফিজিক্স না, তাই না? এখন কতটুকু কার্ভ সেটা হলো কথা। কার্ভ পাথের জন্য কেন রেজাল্টেন্ট ফোর্স? কার্ভ পাথের জন্য না, কার্ভ পাথে তুমি যদি গাড়ি রেস্টে থেকে যায় তখন আমার রিঅ্যাকশন ফোর্স চেঞ্জ হওয়া লাগবে না তো। কিন্তু কার্ভ পাথের ভিতরে যদি ট্রাভেল করতে হয়, তখন আই হ্যাভ টু প্রোভাইড আ গ্রেটার রিঅ্যাকশন ফোর্স। অফ কোর্স দেখবো তো, আজকে আমরা খালি থিওরি দেখবো, নেক্সট ক্লাসে সব ডেমনস্ট্রেশন দেখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকে we'll just build our concept. Next class we'll be looking at all the demonstrations like this and some really cool tricks with centripetal force as well. ঠিক আছে? একটু ওয়েট করতে হবে নেক্সট ক্লাসের জন্য। বলো। হ্যাঁ যত গ্রেটার হাইট দিবা এই এট দ্য বটম আমার স্পিড তত বেশি হবে। একটা সার্টেন স্পিড লাগবে, মিনিমাম স্পিড লাগবে টু মেক দ্য কমপ্লিট টার্ন। ঠিক আছে? হ্যাঁ বলো। হ্যাঁ রিঅ্যাকশন ফোর্সটা বাড়ানোর জন্য, অফ কোর্স ডেফিনেটলি। হ্যাঁ ভেলোসিটি বাড়ার সাথে সাথে সেন্টিপিটাল ফোর্স বাড়বে। হ্যাঁ ইয়েস। কিয়া না, আমার যদি এই পাথে ট্রাভেল করতে হয় তাহলে চেঞ্জ হবে কেন? ঠিক আছে, আমি যদি এই পাথে ট্রাভেল করি, ঠিক আছে, তখন অফকোর্স আমার ইয়ে চেঞ্জ হবে। ইজ ইট ক্লিয়ার এতটুকু পর্যন্ত সবার? ওকে নেক্সট আসি। এভরিওয়ান এই গোল্ডেন রুলটা পড়ে নাও সবাই প্লিজ। এভরিওয়ান গো টু দ্য গোল্ডেন রুল। The golden rule of identifying the greater force in a circular motion is to check for the force that acts towards the center of the circle. তাহলে যেই ফোর্সটা আমার সেন্টার অফ দ্য সার্কেল অ্যাক্ট করবে, that force has to be the greater force. এবার ক্লিয়ার? ওকে নেক্সট পেজে চলে যাও।
Next up, what we'll look at is a vertical circular motion. Very important, everyone. একটা ছোট জিনিস একটু ফিক্স করতে হবে, এ বি সি ডি এর পরে ই হবে না, এ বি সি ডি এর পরে আবার এ হবে। তোরা তাহলে কি আমাকে প্লে গ্রুপে ভুল শিখাইছিল? না না না, ভুল শিখাই নাই। তো এ বি সি ডি এর পরে আবার এ কেন লিখলাম? এদিকে দেখাও, আই স্টার্ট ফ্রম হিয়ার, এটার নাম হলো এ, টার্ন করে বি তে গেলাম, সি তে গেলাম, টার্ন করে ডি তে আসলাম, ডি এর পরে ক্রস করে আবার কিসে আসতেছি? এ তে। দ্যাটস ওয়াই ই এর জায়গায় এ হবে। ফিক্স করছো? ওকে, নাও এভরিওয়ান চেক দিস আউট। একই কনসেপ্ট, দ্য কনসেপ্ট ইজ দ্য সেম। আমি যদি একটা অবজেক্টকে স্ট্রিং দিয়ে ঝুলায় রাখি এইভাবে, জাস্ট ঝুলায় বসে আছি, কোনো মোশন নাই, কিচ্ছু নাই, ক্যান ইউ অল টেল মি what are the two forces that will be acting? Weight আর tension. Guys, শুনো আমার কথা, খালি weight আর tensionই না, যদি at rest এ থাকে তাহলে tension should be equal to weight. সবার 100% clear? Okay. Now, যে জিজ্ঞেস করছিলা রিঅ্যাকশন কেন বাড়ে এখনো বুঝি নাই, এটা দিস ইজ ইওর চান্স টু আন্ডারস্ট্যান্ড রিঅ্যাকশন কেন বাড়ে। কিন্তু এবার আমি ওকে মুভ না, সরি রেস্টে না রেখে যদি ওকে আমি একটা এরকম সার্কুলার পাথে মুভ করানো স্টার্ট করি, নাও ইফ আই স্টার্ট মুভিং ইন দিস সার্কুলার পাথ, তখন now if I start moving it in this circular path, তখন দেখো তো পার্ট অফ আ সার্কেলে থাকার জন্য ফোর্সেস দুইটা কি এখন আর এই জায়গায় যেরকম at rest এ t equals to w, এতটুকু ক্লিয়ার? বাট পার্ট অফ আ সার্কেলে থাকার জন্য এবার কি আর at rest থাকতে, সরি এবার কি আর ফোর্স গুলা ব্যালেন্স থাকতে পারবে? এবার কি হবে গেস করো? Yes, now you have to provide a centripetal force. Centripetal force being a resultant force, what do I have to do? I have to increase it towards the center. I have to increase this tension. এবার বুঝছো? তাহলে কি করব? আমি নরমালি হাত দিয়ে ধরে রাখলে যতটুকু টেনশন আমার হাত দিয়ে দাও লাগতেছিল, যখন আমি টার্ন করব তখন টার্নিং এর সময় I need to provide a greater tension. এবার বুঝছো? Everyone, all right. So আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। Okay, we'll be talking about some of the points. Let's start with A. আমি আবারও বলতেছি, এ দিকেও রেস্টে আছে? It is not at rest at A, everyone. It is in motion. Please দেখো at A. For the scenario above, if the body is rotated at a constant speed, the centripetal force will remain constant. Speed যদি constant থাকে, centripetal force আবার constant থাকবে। সার্কুলার মোশনে ঘোরাচ্ছি, বাট এটা constant speed. Now, the weight, have a look. না, ইকুয়েশন এখনো দেখি নাই, ইকুয়েশন দেখবো আরো পরে যে, ঠিক আছে? জাস্ট মাথায় রাখো, কনস্ট্যান্ট স্পিড মোটেও না, কনস্ট্যান্ট স্পিডে সেন্টিপিটাল ফোর্সের ভ্যালু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? না, রেজাল্টেন্ট ফোর্সও থাকবে, ঠিক আছে? ইউ নো হোয়াট, অনেকক্ষণ তো কথা বললাম, আমাকে একটু টাইম দাও, আমাকে ওটাতে আসতে দাও। বাট ইফ ইউ ওয়ান্ট, ইউ নো হোয়াট, যাও রেডি করে রাখছিলাম যেহেতু, দেখে নাও। ও লেভেল কে আমার কাছে করছো? ওকে, অনেকেই আমার কাছে ও লেভেল করছো। আমি কি তোমাদের কোন একটা মকে এই জিনিসটা দিছিলাম? দেখো তো, বিকজ আমি অনেক আগের মকে দিতাম তোমাদের মকে, বা তোমাদের সাথে ডিসকাস করছি নাকি, আই ডোন্ট রিমেম্বার। দেখো তো এই কোশ্চেনটা রিকল করতে পারো নাকি? ইজ শো ইউ দিস কোশ্চেন? এটা ও লেভেলে আমি মকে দিতাম প্রায় সময়। কোশ্চেনটা একটু বড় তো সবাই। The diagram shows a car going around in a circle at a, খেয়াল করে দেখো, constant speed আমার constant. Explain why the car is accelerating even though the speed remains constant. Points গুলো একটু বড় দেখো, কিছু মনে পড়ে নাকি? তো তখন আমাকে এটা যখন বোঝাচ্ছিলাম, স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করতো, স্যার তাহলে কি অ্যাক্সিলারেশন? আমি তো কিছুই বুঝলাম না। সারা জীবন দেখে আসছি অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি আইদার বাড়া অর কমা, নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে কমা, পজিটিভ অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি বাড়া। এটা আবার কেমন অ্যাক্সিলারেশন যেখানে আমার স্পিড কনস্ট্যান্ট থাকে? গাইস, দিস ইজ ওয়্যার ইউ ব্রিং ইন
সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এই সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন দিয়ে আমি ভেলোসিটি বাড়াই না, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন corresponds to centripetal force, which is a resultant force. A resultant force একটা বডির উপর অ্যাক্ট করলে কনস্ট্যান্ট ভেলোসিটি হইলো ওর ডাইরেকশন কি হবে? চেঞ্জ হবে। এই সেন্ট্রিপেটাল force, centripetal acceleration কাজ is not to change the velocity, sorry, not to change the speed. Its job is to change the direction. আর ডাইরেকশন চেঞ্জ করে ভেলোসিটি চেঞ্জ করতেছে। এবার অ্যানসার পাইছো সবাই? ওকে। সো IGCSE তে এগুলো যদি বলতাম সব তো মাথার উপর দিয়ে যেত। সো দ্যাটস ওয়াই আই সেড 2 বছর ওয়েট করো, এটুতে গেলে ইউ উইল গেট দ্য অ্যানসার। ওকে, তারপর দেখো সবাই, everyone at A, let's take a look at what's going on at A. Everyone please concentrate. At A তে I have two forces, tension and weight. Guys, which one is a larger force? কিভাবে বুঝলাম? Golden rule. What is the golden rule? যেই ফোর্সটা এক্স্যাক্টলি, ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স বা মাথায় রাখতে হবে all times everyone. যেই ফোর্সটা আমার সেন্টারের দিকে অ্যাক্ট করবে, that force must be my greater force. So tension আর weight এর ভিতরে which one acting towards the center? Tension. তার মানে tension is my greater force. Tension বেড়ে যাবে। তাহলে centripetal ফোর্সটা কিভাবে আসবে? Tension minus weight. Centripetal force K at all times think of this as the resultant force. Is it clear everyone? একদম crystal clear? Fine. B আর D তে আসো। B আর D তে আমার ফোর্স হলো towards the center শুধুমাত্র টেনশন। ওয়েটটা এই ডাইরেকশনের সাথে কত অ্যাঙ্গেল মেক করে? পারপেন্ডিকুলার হওয়ার কারণে ক্যান আই সে যে ওয়েটের কোনো কম্পোনেন্ট নাই এই ডাইরেকশনে? ক্যান আই সে দ্যাট? আসলে কোনো কম্পোনেন্ট নাই। ওয়েটের যেহেতু এই ডাইরেকশনে কোনো কম্পোনেন্ট নাই এভরিওয়ান, যেহেতু ওয়েটের এই ডাইরেকশনে কোনোই কম্পোনেন্ট নাই, তাহলে ওয়েটের কোনো কন্ট্রিবিউশন নাই। বি আর ডি তে টেনশন অ্যালোন provides the necessary centripetal force. ওয়েটের কোনো বেল নাই এখানে। কেন নাই? বিকজ ওয়েটের কোনো কম্পোনেন্টই তো নাই। ওয়েটের যদি কোনো কম্পোনেন্ট না থাকে তাহলে ওয়েট কিভাবে centripetal force প্রোভাইড করবে? Is it clear everyone? আচ্ছা, যখন আমি বুঝিয়ে বলতেছি, যখন লেটস সে টার্ন করে এদিকে যাচ্ছে আর লেটস সে ইটস সামওয়্যার ওভার হিয়ার, তখন তোমার টেনশন কোন ডাইরেকশনে? অ্যাকচুয়ালি আরো সুন্দর করে রাখি, হরিজন্টাল কেমনে হবে? টেনশন স্ট্রিং দিয়ে অ্যাক্ট করে না, এই যে আমি এই পয়েন্টের কথা বলতেছি। ওকে, এই যে আমার টেনশন, এদিকে কি আছে আমার? ওয়েট। তাহলে ওয়েটটা যেহেতু একটা অ্যাঙ্গেলে আছে, কয়টা কম্পোনেন্ট হবে? এক্স্যাক্টলি, একটা এই ডাইরেকশনে, একটা এই ডাইরেকশনে। এগ্রিড? তাহলে এই জায়গায় ওয়েটের একটা কি আছে? কম্পোনেন্ট আছে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এই পয়েন্টে, রাইট? কিন্তু এটাই যখন এই পজিশনে আছে, ওয়েট কোন দিকে অ্যাক্ট করে? ওয়েটের দিকে। ওয়েটের কোনো ভ্যালু কি এই ডাইরেকশনে আসবে? নো। তাহলে এই ডাইরেকশনে একমাত্র কে আছে? টেনশন। তাহলে টেনশন অ্যালোন প্রোভাইডস দ্য নেসেসারি সেন্টিপিটাল ফোর্স। বলো না, টেনশন কি এখানে ওয়েট থেকে আসতেছে? আমি হাত দিয়ে পুল করতেছি, বুঝছো? You are right, টেনশন ওয়েটের উপর ডিপেন্ড করে, কিন্তু কখন? যখন the body is at rest. That's it. Now moving on to C. Everyone, guys, focus karo. Now moving on to C. C টা বুঝানোর আগে I want to show you something else. এদিকে দেখো সবাই। Let's say I have the box or the block from the previous example. Blocks বলতেছি, বক্স অথবা ব্লকের উপরে দুইটা ফোর্স অ্যাক্ট করতেছে, এক্স এন্ড ওয়াই। বাট এই দুইটা ফোর্সই কোন ডাইরেকশনে অ্যাক্ট করতেছে খেয়াল করে দেখো তো একটু, সেম ডাইরেকশনে। সো এই সিনারিওতে যদি আমি আমার রেজাল্টেন্ট ফোর্স বের করতে চাই, এক্স প্লাস আলফা, না কিন্তু ডোন্ট থিংক এটা আলফা পার্টিকেল, আমি এক্স লিখতে গেলে এরকম হয়ে যায় কেন জানি, এক্স প্লাস ওয়াই। এবার সি তে আসো, টেনশন কোন দিকে অ্যাক্ট করে? টুয়ার্ডস দ্য সেন্টার। ওয়েট কোন দিকে অ্যাক্ট করে? টুয়ার্ডস দ্য সেন্টার। যেহেতু এরা দুইজনই টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাক্ট করতেছে, তার মানে দে বোথ কালেক্টিভলি উইল নাও প্রোভাইড দ্য নেসেসারি সেন্টিপিটাল ফোর্স। তাহলে সি তে সেন্টিপিটাল ফোর্স কি হবে? W প্লাস।
Is it clear? Okay. One more thing. একটু এটা 100% ক্লিয়ার? তাহলে এক লেভেল ডিপার যাই। এক লেভেল ডেপথে গেলে এদিকে তাকাও। এট এ তে টেনশনকে সাবজেক্ট বানাইতো কি কোশ্চেন তোমার নাকি সালাম দিচ্ছ? বলো। না কেমনে চারটা ডি এর ভ্যালু এক এটা এখন বুঝাচ্ছিলাম। তুমি 30 সেকেন্ড ওয়েট করবা, মাথায় কোশ্চেন আসলে 30 সেকেন্ড ওয়েট করবা, তখন 30 সেকেন্ড পরে তোমার সব কোশ্চেনের আমি অ্যানসার দিতেছিলাম। এদিকে দেখাও, এই জায়গায় আমি টি কে সাবজেক্ট বানাই। ইফ আই মেক টি দ্য সাবজেক্ট এট এতে অফ কোর্স কি হবে fc প্লাস w, যেহেতু আমার স্পিড কনস্ট্যান্ট, আমার fc এর ভ্যালু কনস্ট্যান্ট, ওয়েট তো সব সময় আমার কনস্ট্যান্ট, তাহলে দুইটা কনস্ট্যান্ট ভ্যালুকে অ্যাড করে আমি এখানে টি কে পাচ্ছি। এবার সি তে আসো, টি কে সাবজেক্ট বানাও fc minus w, গাইস এখানে fc এর ভ্যালু যা, এখানে fc এর সেম ভ্যালু, এখানে w এর যে ভ্যালু, এখানে w এর সেম ভ্যালু। ইউ টেল মি নাও এভরিওয়ান, দুইটা ভ্যালুকে অ্যাড আপ করলে আমি গ্রেটার ভ্যালু পাই নাকি সাবট্রাক্ট করলে গ্রেটার ভ্যালু পাই? অফ কোর্স অ্যাড আপ করলে। তাহলে এট এ টেনশনের ভ্যালুটা কি থাকবে? ম্যাক্সিমাম। যখন এদিকে যাচ্ছে ম্যাক্সিমামটা কমে যাচ্ছে। ক্যান ইউ গেস এই জায়গাটা কি হতে পারে? না, আইদার বি অর ডি। ইনফ্যাক্ট আমি এখানে লিখলাম কেন, এটা এখানে আছে এক্স্যাক্টলি, এই জায়গাটা করেসপন্ডস টু এই যে বি, মাঝামাঝি ভ্যালু। আবার ঘুরে যখন এই জায়গায় আসবো তখন ডি। বাট মিনিমাম কখন হচ্ছে দেখো তো এভরিওয়ান, এক্স্যাক্টলি মিনিমাম হচ্ছে আমার সি তে। কেন? বিকজ সি তে এফসি মাইনাস ডাব্লিউ গিভস মি টি। এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, 2-3 বার অলরেডি এক্সামে চলে আসছে আমাদের। টেনশন ভার্সেস পজিশন, টেনশনের ভ্যালু ভার্সেস পজিশন। না এই কেসে কনস্ট্যান্ট। হ্যাঁ করছো? Done everyone? Okay, next session. For the scenario above, if the body is rotated at a constant speed, the centripetal force will remain constant. The weight of a body also remains constant, and therefore the only force that changes, Arekbar, the only force that changes throughout the motion is the tension. So the tension throughout the motion change, right? Now, therefore, in a vertical motion, tension is always maximum at the bottom, because at A, T equals to Fc plus W, tension is maximum at the bottom, because I mean add up kortechi duita value ke, and minimum at the top, because C te, as in at the top, tension equals to Fc minus W. So our crystal clear? No confusion. Moving on. এখন আমরা দেখব the diagram below. The diagram below shows a car going around a circle at a constant speed. The tangential velocity, ক্লাসের একদম শুরুতেই আমি tangential velocity বুঝাই আসছি তোমাদেরকে। The tangential velocity v will have the same magnitude as the speed of the car. Tangential velocity v এর value same থাকবে কার মতো? Speed of the car এর মতো। Fine. The tangential velocity always acts in the direction of motion of the body at a specific instant. মানে এই ইনস্ট্যান্টে কোন দিকে যেতে যাচ্ছে সেই ডাইরেকশনে আমার tangential velocity act করবে, and hence it is often referred to as instantaneous velocity. Is it clear? এই জন্য এটাকে instantaneous velocity ও বলা হয়ে থাকে। Now, in circular motion, a body has two velocities. Circular motion এ বডির velocity হয় কয়টা? দুইটা। কি কি? একটা হলো tangential velocity আর একটা হলো angular velocity. Guys, today is the day we introduce a very important quantity in front of all of you. That would be my angular velocity. So normal velocity মানে আমরা সবাই জানি speed equals to distance by time. The angular velocity কি হবে? Angle by time. That's it. Speed যদি হয় distance by time,
তাহলে অ্যাঙ্গুলার স্পিড কি হবে অ্যাঙ্গেল বাই টাইম, যে এই অ্যাঙ্গেলটা ট্রাভেল করতে আমার কতটুকু টাইম লাগলো। সো এই জিনিসটা একটু দিকে তাকায় দেখি সবাই। সো এই বডিটা এই পয়েন্টে ছিল, এই পয়েন্ট থেকে ট্রাভেল করে এই জায়গায় আসলো। সো এই জায়গা থেকে এই জায়গায় আসতে আমার টাইম লাগলো টি, আর এই টি অ্যামাউন্ট অফ টাইমে আমি কতটুকু অ্যাঙ্গেল কভার করলাম থিটা। তাহলে ওমেগা, খেয়াল করে দেখো আরেকটা জিনিস, নেভার এভার কল ইট ডাব্লিউ। আমি যে কত স্টুডেন্টদেরকে বলতে দেখি ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ কোথা থেকে পাইলাম, দিস ইজ নট ডাব্লিউ এভরিওয়ান, দিস ইজ ওমেগা। ওকে বলো অ্যাঙ্গেল পার টাইমই তো। তুমি তো অনেক বায়াস দেখতেছি, স্পিড সবসময়, আচ্ছা ফর ইনস্টেন্স এভরিওয়ান তুমি বলবা ডেনসিটি তো সবসময় আবার কেজি পার মিটার কিউব হইতে হবে, পপুলেশন ডেনসিটি কি কেজি পার মিটার কিউব হবে, চার্জ ক্যারিয়ার ডেনসিটি কি কেজি পার মিটার কিউব হবে, তাহলে অ্যানসার পাইছো? তুমি একটা আর্টিকেল লিখে ওই বোর্ড অফ সায়েন্সে সাবমিট করো, দেখো তোমার সাজেশন নিয়ে ওরা চেঞ্জ করে নাকি। আরে ভাই অ্যাঙ্গুলার স্পিড মানে হলো অ্যাঙ্গেল বাই টাইম, কতটুক অ্যাঙ্গেল আমি ট্রাভেল করলাম কতটুক টাইমে, প্রবলেম কোথায়? ঠিক আছে, সেম গোজ উইথ ডেনসিটি, তাই না? মাস ডেনসিটি হলো মাস বাই ভলিউম, পপুলেশন ডেনসিটিও কি মাস বাই ভলিউম? নো, রাইট? রেডিয়ান পার সেকেন্ড। অ্যাঙ্গুলার ভেলোসিটির ইউনিট ইজ অলওয়েজ রেডিয়ান পার সেকেন্ড, যেটাকে আমরা শর্ট করে র্যাড পার সেকেন্ড বলে থাকি, ঠিক আছে? র্যাড পার সেকেন্ড। না 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 না, ভালো কথা বলছো সুবানা। গাইস লিসেন আপ, ক্যালকুলেটরে এই রেডিয়ান দেখে ইউ হ্যাভ নো আইডিয়া কত পার্সেন্টেজ অফ স্টুডেন্টস সবার আগে এই ক্যালকুলেশন করার আগে রেডিয়ান মোডে নেয়, তারপর ক্যালকুলেট করে এন্ড দে গেট জিরো। Even though we are referring to it as radian per second, please make sure এখানে তোমার অ্যাঙ্গেলের কোনো কাজই নাই। 2 পাই যখন 2 পাই আসতেছে একটু পরে, 2 পাই যখন বসাবা, make sure the mode on your calculator is always in degree. পুরা ফিজিক্স এক্সামে এস বলো এটু বলো জীবনেও তোমার রেডিয়ান মোডে কোনো কিছু করতে হবে না, লিখে রাখো এটা প্লিজ, মেক শিওর করো মোড অন ইউর ক্যালকুলেটর ইজ ইন ডিগ্রি। এরকম স্টুপিড মিস্টেকের কারণে যেন মার্ক লুজ না হয়, ঠিক আছে? মোড আবার ডিগ্রিতে থাকতে হবে। Everyone clear এটা? Okay, now listen up everyone. So এটা তো আমি এতটুক থিটা কভার করলাম for one complete circle. Guys নোটিস করো, for one complete circle ওমেগা হাসি আসতেছে ওই যে ইশের কেসের মতো, এম্বার হার্ডের কেসের মতো, খালি অবজেকশন, আমার খালি আজকে অবজেকশনই দিতেছে না। নোটিস করো for one complete cycle ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি। একটা কমপ্লিট সাইকেলে এখান থেকে ঘুরে এখানে আসলাম, ওয়ান মোর টাইম, এখান থেকে ঘুরে এখানে আসলাম, আমার ডিগ্রিতে কতটুকু কভার করলাম 360, বাট রেডিয়ানে 2 পাই। আর 2 পাই করার জন্য যে টাইম, এটা তুমি স্মল টি রাখতে পারো বাট মোর অ্যাপ্রোপ্রিয়েটলি ক্যাপিটাল টি। নাও লেটস রিকল দ্য ইকুয়েশন অফ ফ্রিকোয়েন্সি এভরিওয়ান। ফ্রিকোয়েন্সি মানে কি? ইকুয়ালস টু 1 বাই টি। তাহলে এদিকে দেখা দেখি তো, ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই টি অর এটাকে কি লেখা যেতে পারে? 2 পাই ইনটু 1 বাই টি, জাস্ট ডিভাইড বাই টি টাকে সাইডে লিখলাম, একই জিনিস না? তো 1 বাই টি মানে কি স্যার? এফ। তাহলে ওমেগার আরেকটা ইকুয়েশন কি হতে পারে? 2 পাই এফ। ইজ ইট ক্লিয়ার? আর ওমেগার ইউনিট সব সময় কি হবে? রেডিয়ান পার সেকেন্ড অর র্যাড পার সেকেন্ড। ক্রিস্টাল ক্লিয়ার? নেক্সট আসো। তাহলে তো আমার ডিগ্রিতে আসতো, ইউনিট তো আমি ডিগ্রিতে রাখবো না, আমার রেডিয়ানে রাখতে হবে, বুঝছো? 360 হলে ইটস ইন ডিগ্রি, আই হ্যাভ টু মেক ইট ইন রেডিয়ান। ক্যালকুলেট করব ডিগ্রিতে। ইয়েস আই নো, ডোন্ট থিংক আই ডোন্ট নো, আই নো। বুঝি নাই? কোশ্চেনে অ্যাঙ্গেলই তো দিবে না আমাকে কখনো, ঠিক আছে? কোশ্চেনে কখনো আমাকে অ্যাঙ্গেল দিবে না। ইউ নো হোয়াট, এত ভুগিচুগি না বলে লেট মি জাস্ট শো ইউ আ কোশ্চেন, ঠিক আছে? লেট মি জাস্ট শো ইউ আ কোশ্চেন। কোশ্চেনটা কিভাবে আসে আমি তোমাকে এখনই বলে দিচ্ছি। দ্য কোশ্চেন কামস ইন দিস ফর্ম, যে এত রেভলিউশন কমপ্লিট করে এত সেকেন্ডে বা এত মিনিটে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি? কোশ্চেনটা শুনছো? এত রেভলিউশন কমপ্লিট করে এত সেকেন্ডে হোয়াট ইজ দ্য ভেলোসিটি? আমি র্যান্ডম একটা পেপার বের করি, আই থিংক যে কোনো একটা র্যান্ডম পেপারেই এই অ্যানসার শুড বি দেয়ার।
গাইস কথা বলো না একটু দাঁড়াও, লেট মি শো ইউ রিল কুইক। আমার একটা পার্ট এখনো বাকি রয়ে গেছে গাইস। লেটস সে Gen 17, আমি জানি না আছে নাকি এটার ভিতরে, একদম র্যান্ডমলি বের করলাম। জাকির নাইকের আজকে আর তেল নাই। দিস ইজ দ্য 5th ক্লাস ফর টুডে। Got it. হ্যাঁ, জাকির নাকি still there. জাকির জিন্দা হ্যাঁ। বন্ধ করো। আচ্ছা দেখো, a toy aeroplane makes 14 full revolutions in 6 seconds. Like I said everyone, যে কোশ্চেনটা কি টাইপের আসছে, তোমার কোশ্চেন জিজ্ঞেস করতেছিল না, এজন্য অ্যানসার দেখে দিলাম। সো আমি মাথায় ঢুকিয়ে নিই Gen 17 unit 4 ওকে। সো কিভাবে কাজ করব এটা নিয়ে, how do I work with this? আচ্ছা আমি বলতেছি which of the following gives the angular velocity, তাই না? আমরা সবাই জানি angular velocity হলো either 2 pi by t অথবা 2 pi f। এখন it's your discussion guys, completely up to you, তুমি কোন অ্যাপ্রোচে লিখবা। Do we all remember unitary method everyone? unitary method এর কথা সবার মনে আছে? সো unitary method এ যে কোয়ান্টিটিটা আমি বের করতে চাই সেটাকে আমি কোন সাইডে রাখি? রাইট সাইডে। unitary method এ যে কোয়ান্টিটি আমি চাচ্ছি সেটাকে আমি রাখি রাইট সাইডে। সো আমি যদি এভাবে করি যে 6 সেকেন্ডে 14 revolution, তাহলে 1 সেকেন্ডে কয়টা revolution everyone? 14 by 6 revolution। এখন you tell me now, 1 সেকেন্ডে কয়টা, এই জিনিসটাই কি আমার ফ্রিকোয়েন্সি, তাহলে f equals to 14 by 6, agreed? তাহলে ওমেগা equals to 2 pi into 14 by 6, তাহলে आंसर কি হবে? 14 into 2 pi by 6, my answer is B। এভাবে কোশ্চেন আসে। সবার কি একদম 100% ক্লিয়ার? হ্যাঁ, তখন আমার ঘোরা লিখতে হতো, তখন 6 সেকেন্ডে 14 রেভলিউশন না করে 14 রেভলিউশন 6 সেকেন্ড 1 রেভলিউশন 6 by 14, তখন ঘোরা লিখতাম। হ্যাঁ সেটাই তো করলাম। Okay, next step, so everyone. Guys, everyone 2 মিনিট বাকি আছে ক্লাসে, ঠিক আছে? শেষ করতে দাও, সবকিছু বন্ধ করে just listen to me everyone, please concentrate। দেখো, সো এই যে আমার দুইটা ভেলোসিটি আছে, tangential velocity আর angular velocity, how do I link these two? কোনটা বন্ধ করো প্লিজ। এই দুটোকে আমি লিংক করব কিভাবে, চেক দিস আউট। আমরা সবাই জানি যদি একটা বডি এই সার্কুলার পাথ ট্রাভেল করে, and if this is radius r, let's call this velocity v, তাহলে ও এক রেভলিউশনে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো? 2 pi r, তাহলে v equals to 2 pi r। ও লেভেলের অরবিটাল স্পিড মনে আছে? 2 pi r divided by t। যেহেতু মাঝখানে কোনো প্লাস মাইনাস নাই, আমি t টাকে কি যদি চাই স্পেসিফিক্যালি 2 pi এর নিচে দিতে পারি না? তাহলে 2 pi by t into r, and guess what, 2 pi মানে কি? omega r। তাহলে this is the equation that links instantaneous velocity with angular velocity। Please repeat after me and have it memorized। v equals r omega, v equals to omega r বলতে পারো, r omega বললে মনে রাখাটা easier, v equals to r omega। This is the equation that links tangential velocity with angular velocity। কি কপি করতে সেটা তো এখানেই দেওয়া, এই যে link between tangential velocity and angular velocity is given here। ঠিক আছে, no problem, done। সবাই দেখছো? ফাইন, তাহলে that's it for today, take care, আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম।